এপিসোড 52 এর শুরুতে দেখা যায় লোপি এক্সিকিউশন প্ল্যাটফর্মের উপরে উঠে চারদিকে তাকাতে থাকে। একটি পুলিশ অফিসার তাকে নামতে বলে, কিন্তু ক্যাপ্টেন বাগের সাথে যে মহিলাটি ছিল সে এসে অফিসারটিকে ডাউন করে দেয়। মহিলাটি বলে অনেকদিন পর দেখা হলো লুফি। লুফি খুব মনোযোগ দিয়ে তাকে দেখতে থাকে। মহিলাটি বলে এখন এটা বলো না যে তুমি আমার চেহারা ভুলে গেছো। তাকে দেখে লোকজন বলে क्या माल है यार। লুফি বলে তুমি আবার কি? মহিলাটি বলে আমি কিভাবে তোমার কথা বলতে পারি, কারণ তুমি প্রথম ব্যক্তি ছিলে যে আমাকে আঘাত করেছিল। লুফি বলে নাটক কম করো, তাড়াতাড়ি বলো তুমি কি? মহিলাটি বলে মনে পড়ে তোমার? ঠিক আমার এই জায়গায় তুমি পাঁচ মেরেছিলে। এই মহিলাটি বলবে না, আমি বলে দিচ্ছি। এপিসোড 1-এ লুফি যে মহিলার পেটে পাঁচ মেরেছিল সেটাই হচ্ছে এই মহিলা। হ্যাঁ, ওই মোটা আলভিদা। এখন এরকম চিকন হয়ে গেছে। একেই বলে ডায়েটের চমৎকার। ক্যাপ্টেন বাগে একটি ধামাকা করে, ফলে একটি বড় পাথর আলভিদার দিকে আসতে থাকে, কিন্তু সেটা তার শরীরে স্লিপ হয়ে দূরে গিয়ে পড়ে। আলভিদা বলে আমাকে মারতে চাও নাকি? ক্যাপ্টেন বাগি বলে তোমার শরীরে কোনো কিছুই লাগতে পারে না আলভিদা। লুফি বলে আলভিদা আবার কোথায়? আমি তো তাকে দেখতে পারছি না। আলভিদা বলে ভালো করে দেখো মোটা মাথার লোক, আমি হচ্ছে আলভিদা। লুফি বলে তোমাকে দেখতে তো আলভিদার মতো মনে হচ্ছে না। আলভিদা বলে কারণ আমি স্মুথ স্মুথ নামে ডেভিল ফুড খেয়েছি। আমার শরীর এখন এতটাই স্মুথ হয়ে গেছে যে কোনো কিছু আমাকে আঘাত করতে পারে না। ক্যাপ্টেন বাগিও তার চাদর সরায়। লুফি বলে তোমাকে তো আমি চিনি। কি যেন তোমার নাম ছিল? দাঁড়াও একটু ভাবতে দাও। বগি, বেহি নাহি বগি? এখন মনে পড়েছে, বাফন। বাফন তোমার নাম, তাই না? ক্যাপ্টেন বাগি বলে গাধা, আমার নাম বাগি। বাগি দ্য ক্লাউন। বাগির নাম শুনে লোকজন পালাতে থাকে। ক্যাপ্টেন বাগির পাইলটরা তাদের দিকে বন্দুক তাক করে। ক্যাপ্টেন বাগি বলে কেউ এখান থেকে পালাতে পারবে না। উপর থেকে কাবাজি এসে লুফিকে আটকে ফেলে। লুফি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। ক্যাপ্টেন বাগি বলে তোমার গর্ব হওয়া উচিত। তুমি ওই জায়গায় মরতে চলেছো যেখানে পাইরেট কিং মারা গিয়েছিল। এরপর দেখানো হয় নামিদের। নামি বলে এত তাড়াতাড়ি কিভাবে বাতাসের চাপ কমতে পারে? আমি জীবনে এরকম অদ্ভুত ঘটনা দেখিনি। শিউসু আবার সানজিকে বলে তাড়াতাড়ি চলো, অনেক বড় ঝড় আসতে চলেছে। তখনই তাদের সামনে জোরু আসে। জোরু বলে তোমরা কি লুফিকে দেখেছো? আমি তাকে হারিয়ে ফেলেছি। আমার কিছু ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। তাদের আশেপাশের লোকজন লুফির এক্সিকিউশনের বিষয়ে কথা বলতে থাকে। এটা শোনা মাত্র জোরু আর সানজি এক্সিকিউশন প্ল্যাটফর্মের দিকে দৌড় মারে, এবং নামি আর উসব সমুদ্রের কিনারার দিকে। এরপর দেখানো হয় ক্যাপ্টেন স্মোকারকে। সে একটি সোল্ডারকে বলে ইউনিট 1-কে সমুদ্রের কিনারায় পাঠাও। সেখানে যতগুলো পাইরেট শিপ আছে সব ডুবিয়ে দাও। আর ইউনিট 2-কে রাস্তার আশেপাশে লুকিয়ে থাকতে বলে। এরপর এক্সিকিউশন প্ল্যাটফর্মের সিন দেখানো হয়। লুফি বলে আমি প্রথমবার কারো এক্সিকিউশন দেখতে পাবো। ক্যাপ্টেন বাগি বলে গাধা, আমরা তোমাকে এক্সিকিউট করব। লুফি বলে মজা করছো আমার সাথে? এরপর দেখানো হয় সমুদ্রের কিনারার সিন। সেখানে গোয়িং মেরির সামনে মজি আর রিসি দাঁড়িয়ে থাকে। এদিকে ক্যাপ্টেন বাগি বলে যেহেতু এখানে অনেক অডিয়েন্স রয়েছে, তুমি কি মরার আগে কিছু বলতে চাও? লুফি বলে আমি হচ্ছে ওই লোক যে একদিন পাইরেট কিং হবে। ততক্ষণে জোরো আর সানজি সেখানে পৌঁছে গেছে। তাদেরকে দেখে লুফি অনেক খুশি হয়। জোরো বলে বোকামির একটা লিমিট আছে লুফি। জোরোকে দেখে লোকজন সবাই সাইড হয়ে যায়। জোরো আর সানজি প্ল্যাটফর্মের দিকে দৌড় মারে। একে তো প্ল্যাটফর্ম অনেক দূরে, তারপর আবার বাগির পাইরেটের রাস্তা আটকে ধরে, তাই তারা সময় মতো পৌঁছাতে পারবে না। ক্যাপ্টেন বাগি তার শট উপরে তোলে। লুফি হাসতে হাসতে বলে, জোরো, নামি, উসব, সানজি, আমাকে ক্ষমা করে দিও, আমি মরতে চলেছি। ক্যাপ্টেন বাগি তার শট চালিয়ে দেয়, কিন্তু তার শট নিচে আসার আগেই শট থেকে বিদ্যুৎ বের হতে থাকে। তখনই সেখানে একটি জোরদার বজ্রপাত হয়। এরপর আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হয়। বজ্রপাত এতটাই জোরালো ছিল যে এক্সিকিউশন প্ল্যাটফর্মে আগুন লেগে যায়। এক্সিকিউশন প্ল্যাটফর্ম ভেঙে নিচে পড়তে থাকে। কেউ কিছুই বুঝতে পারে না সেখানে কি ঘটলো। বজ্রপাতের কারণে ক্যাপ্টেন বাগির অবস্থা তো খারাপ হয়ে যায়, কিন্তু লুফি একদম ঠিক থাকে। কেন লুফি বজ্রপাত থেকে বেঁচে যায় এর অ্যান্সার আমরা স্কাইপিয়ারকে জানতে পারবো। লুফি হাসতে হাসতে বলে আমি তো খুবই লাকি মানুষ। তখনই চারদিক থেকে অনেকগুলো নেভি সোল্ডার বেরিয়ে আসে। জোরো লুফির কলার ধরে তাকে নিয়ে যেতে থাকে। ক্যাপ্টেন স্মোকার বলে সে মরার সময়ও হাসছিল। সে একটি সোল্ডারকে বলে তুমি কি এমন কোনো পাইরেটকে দেখেছো যে এক্সিকিউশন প্ল্যাটফর্মে হেসেছিল? সোল্ডারটি বলে না, মানুষ যতই সাহসী হোক না কেন, মৃত্যুর আগ মুহূর্তে তার শরীর ভয়ে ফ্যাকাশে হয়ে যাবেই। ক্যাপ্টেন স্মোকার বলে ওই স্টোহ্যাড হেসেছিল, যেমনটি 22 বছর আগে আমি দেখেছিলাম। পাইরেট কিং গোল্ড রজারও তার এক্সিকিউশনের সময় হেসেছিল। একটি সোল্ডার বলে তারা ওখান থেকে পালিয়ে যাচ্ছে। আমরা যদি এখনই তাদেরকে না আটকাই তাহলে তারা জ্ঞান লাইনে প্রবেশ করবে। ক্যাপ্টেন স্মোকার বলে বাতাসও আজকে পূর্বের দিকে বইছে, এটা তাদের অনুকূল পরিবেশ। এসব কিছু কি কোইন্সিডেন্স, নাকি কেউ চাচ্ছে যে সে পালিয়ে যাক? এরপর বৃষ্টির মধ্যে একজন মিস্টিরিয়াস লোককে দেখানো হয়। সে ধীরে ধীরে হেঁটে আসতে থাকে। লোকটি বলে ভাগ্যের ঝড় এসে গেছে। এরপর সে বলে একজন পাইরেট, হা, এটা আমার জন্য অনেক ভালো। এরপর দেখানো হয় ক্যাপ্টেন বাগিকে। সে বলে মজি আর রিসি তখনই নিশ্চয়ই তাদের শিপ জ্বালিয়ে দিয়েছে, তাই তারা এখান থেকে পালাতে পারবে না। এখন আমার জন্য মোটর নিয়ে আসো। পাইরেটরা 2 জোড়া চাকা নিয়ে আসে। আর ক্যাপ্টেন বাগি সবচেয়ে অত্যাধুনিক গাড়িতে ট্রান্সফর্ম হয়। ইঞ্জিন স্টার্ট হতেই তার গাড়ি চলা শুরু করে। আলবিদা বলে আমার জন্য ঢালের ব্যবস্থা করো।
পায়েররা ঢালের সৃষ্টি করি, আলবিদের স্যান্ডেল হাতে নিয়ে ঢালে উঠি এবং স্কেটবোর্ডের মতো চলা শুরু করি, মানে গরিবের সস্তা ব্যবস্থা। তারা সামনে যাওয়ার আগে ক্যাপ্টেন স্মোকার তাদের সবাইকে ধরে ফেলে, সোল্ডাররা একটি মেটালের জাল দিয়ে সবাইকে আটকে ফেলে। এটা কোন ধরনের মেটাল সেটা আমরা এরাবাস্তা আর কি জানতে পারবো। এখন শুধু এতটুকু জেনে নাও যে এই ধরনের মেটাল ডেভিল ফ্রুট ইটারদের জন্য তৈরি করা হয়েছে। এরপর দেখানো হয় মজিকি, সে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু পানির কারণে আগুন জ্বলে না। তখনই সেখানে নামি আর উৎসব আসে। রিসি তাদের উপর অ্যাটাক করার জন্য আসতে থাকে। উৎসব একটি ডিম বের করে ছুরি মারে, কিন্তু পানির কারণে তার হাত পিছলে যায়, ফলে ডিমটি মাটিতে পড়ে। রিসি এসে ডিমটি খাওয়া শুরু করে। নেভিরও ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। তারা গুলি চালানো শুরু করে। এদিকে লুফির এখনো দৌড়াতেই আছে। হঠাৎ করে সানজির পারভি মোড অ্যাক্টিভেট হয়ে যায়, কারণ সামনে দাঁড়িয়ে থাকে তাশিগি। তাশিগি বলে, রোরোনোয়া জোরু, তুমি কেন আমাকে মিথ্যে বলেছিলে? সানজি বলে, তুমি কি করেছো তার সাথে? জোরু বলে, তুমি আমার নাম জিজ্ঞেস করোনি, তাই আমিও বলিনি। এটা কি মিথ্যে কথা হলো? তাশিগি বলে, তোমার মতো খারাপ লোকের কাছে এই মূল্যবান শট থাকতে পারে না। আমি তোমার কাছ থেকে ওয়াডোই সিমন্জি ছিনিয়ে নিব। জোরু বলে, চেষ্টা করে দেখো। তারা লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। সানজি বলে, তুমি একটি মেয়েকে অ্যাটাক করছো? তাশিগি বলে, এটা আমাদের মধ্যকার লড়াই, তাই কেউ এখানে ইন্টারফেয়ার করবে না। মানে সানজির মারাত্মক লেভেলের বেইজ্জতি হয়ে গেল। তাই লুফি আর সানজি ওখান থেকে চলে যায়। সানজি যেতে যেতে বলে, যদি তাকে আঘাত করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো জোরু। জোরু খুব সহজেই তাশিগিকে হারিয়ে দেয়। সে ওখান থেকে চলে যেতে থাকে। তাশিগি বলে, কেন আমাকে না মেরে যাচ্ছ? এজন্য যে আমি একটি মেয়ে। জোরুর কুইনার কথা মনে পড়ে, সেও একই রকম কথা বলতো। তাশিগি বলে, তুমি সিরিয়াসলি লড়াইও করোনি। এর কারণ ছেলেরা মেয়েদের থেকে বেশি শক্তিশালী হয়, তাই না? জোরো বি লাইক, मारो मुझे मारो मारो मुझे मारो मारो। এর সমস্যা কি ভাই? আমি তাকে হারিয়েছি এটাও দোষ, আবার সিরিয়াসলি লড়াই করিনি এটাও আমার দোষ। তাশিগি বলে, তুমি এই ফিলিং কখনোই বুঝতে পারবে না, যে আমি যদি একটি ছেলে হয়ে জন্ম নিতাম। জোরো বলে, তোমার ফেস হুবু আমার ক্লোজ ফ্রেন্ডের মতো, যে অনেক আগে মারা গিয়েছিল। সেও একই রকম কথা বলতো যেমনটি তুমি বলো। তার নকল করা বন্ধ করো, কপি ক্যাডম্যান। তাশিগি বলে, আমি আমার মতোই কথা বলি। আমি তোমার ফ্রেন্ডকে চিনি না। তোমার ফ্রেন্ড কি কপিক্যাট হতে পারে না? তারা তো এইভাবে ঝগড়া করতেই থাকে। অপরদিকে লুফিদের সামনে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন স্মোকার। ক্যাপ্টেন স্মোকার বলে, আমি তোমাকে আগেই বলেছি স্ট্র হ্যাট, আমাকে না হারানো পর্যন্ত তুমি গ্র্যান্ড লাইনে যেতে পারবে না। লুফি সানজিকে যেতে বলে। সানজি ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় সমুদ্রের কিনারার সিন। সেখানে নেভি সোল্ডাররা গোলাগুলি করে নামি আর সব গোয়িং মেরি সেল খুলে দেয়, ফলে গোয়িং মেরি আস্তে আস্তে দূরে চলে যায়। তখনই সেখানে সানজি এসে বলে, আমি ফিরে এসেছি নামিসান। সে সোল্ডারদের ধোলাই করা শুরু করে। উসবও পানিতে লাফ দিয়ে গলতি চালানো শুরু করে। এদিকে ক্যাপ্টেন স্মোকার লুফিকে ধরে ফেলেছে। ক্যাপ্টেন স্মোকার বলে, আমি প্লাম প্লাম ফ্রুট খেয়েছি, আমার পুরো শরীর এখন ধোয়ার তৈরি। সে লুফিকে আছড়ে মারে। লুফি গ্যাটলিং পিস্টল দুটি ট্রাই করে, কিন্তু এতে ক্যাপ্টেন স্মোকারের কিছুই হয় না। লুফির পাঁচ তার শরীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে। সে লুফিকে উপরে তুলে নিচে আছড়ে মারে। এরপর সে তার ওয়েপন বের করতে যায়, কিন্তু কেউ তার হাত ধরে ফেলে। এটা হচ্ছে ওই লোক যাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। লুফি তাকে দেখার চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন স্মোকারের কারণে সে পারে না। ক্যাপ্টেন স্মোকার বলে, গভর্নমেন্ট তোমার মাথা যে কোনো উপায়ে চায়। লোকটি বলে, পুরো দুনিয়া আমাদের উত্তরের অপেক্ষায় রয়েছে। হঠাৎ করে অনেক জোরে বাতাস বওয়া শুরু হয়। ক্যাপ্টেন বাগি, পাইরেটরা, নেভিরা, ক্যাপ্টেন স্মোকার, লুফি সবকিছু উড়তে থাকে। নেভিরা যে ক্যানন দিয়ে গোয়িং মেরিতে অ্যাটাক করেছিল সেগুলো দুমড়ে মুচড়ে যায়। কিছুক্ষণ পর বাতাস বওয়া থামে। দেখা যায় লুফি, জোরো, সানজি, ইউসুফ চারজনেই সমুদ্রের কিনারায় এসে পড়েছে। তারা সামনে গোয়িং মেরি দেখতে পায়। লুফি তার হাত স্ট্রেচ করে বাকি তিনজনকে গোয়িং মেরিতে নিয়ে আসে। ক্যাপ্টেন স্মোকার দূরে দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে। ওই লোকটিও একটি বিল্ডিং এর উপরে উঠে লুফির দিকে তাকিয়ে থাকে। সেই বলে, যদি এটাই তোমার ইচ্ছে হয় তাহলে যাও। ক্যাপ্টেন স্মোকার বলে, তুমি কেন তাকে সাহায্য করছো ড্রাগন? এরপর সে সোল্ডারদের বলে, সেল সেট করো, আমরাও গ্র্যান্ড লাইনে ঢুকবো। এরপর দেখানো হয় সুপার প্লাসের সিন। ক্যাপ্টেন বাগির পুরো টিমও বাতাসের কারণে বাঁচতে পেরেছে। মজি বলে, এখন আমরা কোথায় যাব? ক্যাপ্টেন বাগি বলে, চলো নস্টালজিক গ্র্যান্ড লাইনে। এর মানে হয়তো তার জন্মই গ্র্যান্ড লাইনে হয়েছিল, নাহলে সে গ্র্যান্ড লাইনেই ছোট থেকে বড় হয়েছিল। আমি একটি লাইট হাউস দেখিয়ে বলে, এটা হলো গ্র্যান্ড লাইনের এন্ট্রেন্স নির্দেশ করে। সানজি বলে, গ্র্যান্ড লাইনে যাওয়ার আগে চলো আমরা একটি মহৎ কাজ করে ফেলি। সে একটি ব্যারেলের পর পা রেখে বলে, অলবুলু খোঁজার জন্য। লুফি বলে, পাইরেট কিং হওয়ার জন্য। জোরো বলে, সবচেয়ে শক্তিশালী সর্টসম্যান হওয়ার জন্য। নামি বলে, পুরো দুনিয়ার ম্যাপ আঁকার জন্য। উসব বলে, সমুদ্রের সবচেয়ে সাহসী যোদ্ধা হওয়ার জন্য। এরপর তারা সবাই একসাথে বলে, আমরা যাচ্ছি গ্র্যান্ড লাইনে। এপিসোড 53 তো এখানেই শেষ হয়ে যায়, কিন্তু ইস্ট ব্লু সাগার আরও কিছু অংশ বাকি আছে, ওইটুকু এক্সপ্লেন করে দিচ্ছি। গোয়িং মেরি আস্তে আস্তে রেড লাইনের কাছে চলে আসে। উৎসব রাডার ধরে থাকে। আমি একটি ম্যাপ বের করে বলি, আমি একটি রুমর শুনেছিলাম, এটা ম্যাপেও আঁকা আছে। এটা যদি সত্যি হয় তাহলে আমাদেরকে পাহাড়ের উপর উঠতে হবে গ্র্যান্ড লাইনে যাওয়ার জন্য। জোরে বলে, শিপ কিভাবে পাহাড়ে উঠবে? তুমি এটা বাঘের কাছ থেকে পেয়েছিলে তাই না? আমরা কি এটার উপর বিশ্বাস করতে পারি?
ওইদিকে উৎসব ঠিকমতো রাডার সামলাতে পারছে না। উৎসব বলে ওখানে গল্প করা বাদ দিয়ে আমাকে সাহায্য করো। সানজি গিয়ে রাডার ধরে। উৎসব বলে মনে হচ্ছে পানির স্রোত অনেক বেড়ে গেছে। নামি বলে এখন আমি বুঝতে পেরেছি সমুদ্রের স্রোত অনেক বেশি হওয়ার কারণে 4 সমুদ্রের পানি এই ক্যানালগুলো দিয়ে সোজা উপরে উঠে এবং এক জায়গায় মিলিত হয়, এরপর জ্ঞান লাইনে প্রবেশ করে। এখন প্রবলেম হচ্ছে আমরা যদি কোনো কারণে ক্যানেলে ঢুকতে না পারি তাহলে গোয়িং মেরি সোজা রেড লাইনের সাথে ধাক্কা খাবে এবং আমাদের যাত্রা এখানেই শেষ হয়ে যাবে। লুফি বলে তাহলে এটা হচ্ছে মিস্ট্রি মাউন্টেন। জোরু বলে আমি কখনো শুনিনি যে সে পাহাড়ে ওঠে। সানজি বলে আমি শুনেছি। লুফি বলে নিশ্চয়ই গল্পের বইয়ে। সানজি বলে না, আমি শুনেছি যারা জ্ঞান লাইনে ঢোকার জন্য আসে তাদের অর্ধেকেই রেল লাইনে ধাক্কা খেয়ে মারা যায়। কিছুক্ষণ পর বৃষ্টি পড়া শুরু হয়। লুফি বলে আমি মিষ্টি মাউন্টেন দেখতে পাচ্ছি। উৎসব বলে এটা তো সত্যিই অনেক উঁচু, মেঘের কারণে উপরের অংশ পর্যন্ত দেখা যাচ্ছে না। সমুদ্রের স্রোত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। নামি বলে একদম সোজা চলো। জোরো বাইনাকুলার দিয়ে দেখে বলে এটা কিভাবে সম্ভব হতে পারে, কারণ সমুদ্রের পানি সোজা উপরে উঠছে। এই কারণে এই জায়গাকে রিভার্স মাউন্টেন বলা হয়। গোয়িং মেরি অন্যদিকে যেতে থাকে। উৎসব আর শান্তি রাডার ঘোরানোর চেষ্টা করে, কিন্তু রাডারই ভেঙে যায়। উপায় না দেখে লুফি গাম গাম বেলুন ইউজ করে শিপটিকে সোজা রাস্তায় নিয়ে আসে এবং জোরো তাকে উপরে তুলে আনে। উৎসব আর শান্তি ড্যান্স করা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে গোয়িং মেরি একদম উপরে চলে আসে। এরপর ডাবল স্পিডে নিচে পড়তে থাকে। লুফি বলে তাহলে এটাই হচ্ছে গ্র্যান্ড লাইন যেখানে ওয়ান পিস রয়েছে।